আসসালামু আলাইকুম, আমি নাজমুল ইসলাম। তোমাদের সবাইকে আবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের ইজি অ্যাকাউন্টিংয়ের বোর্ডভিত্তিক প্রশ্ন উত্তর, যেটা আমরা পর্ব করছি। এবং এখানে আমি ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা বোর্ডের অঙ্কগুলো একদম বেসিক থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড আলোচনা করে সলভ করাচ্ছি। তো সেই পরিপ্রেক্ষিতেই আমরা আজকে এখন সলিউশন করব হচ্ছে ময়মনসিংহ বোর্ড। এটা হচ্ছে 2024 ইনশাল্লাহ। এই অঙ্কটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের, এবং তোমাদেরকে আমি আগেও বলছি, যেহেতু আমি এইটা লেনদেন অধ্যায় করাচ্ছি এবং 9-10-এর অ্যাকাউন্টিংয়ের লেনদেন অধ্যায় হচ্ছে সবচেয়ে বেসিক এবং গুরুত্বপূর্ণ। এই লেনদেনটা যদি তুমি প্রপারলি না বুঝো, কোনটা কিভাবে কার সাথে ইম্প্যাক্ট আছে এটা না বুঝো, দেন তোমাদের জন্য একটা প্রবলেম হয়ে যাবে পরবর্তী অধ্যায়গুলোতে। এর জন্য আমি একটু সময় নিয়ে ধীরে ধীরে প্রত্যেকটা লেনদেন বা ঘটনাকে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা এটাকে একটু ধৈর্য সহকারে এই ভিডিওগুলো দেখবা একটা সার্টেন সময় পর্যন্ত, এবং আমি বিশ্বাস করি এটা দিয়ে তোমরা যে উপকার পাবা সেটা নিয়ে তোমরা কোনো ডিনে করতে পারবে না, এবং তোমাদের এই সময়টার জন্য রিগ্রেট করতে হবে না। আমি তোমাদের কাছ থেকে আমার সাপোর্ট আশা করতেছি। তো আমরা আজকে ময়মনসিংহ বোর্ড 2024 সলভ করব, এবং আমি সবসময় বলি যে অঙ্ক শুরু করার আগে অঙ্কটা প্রপারলি পড়াটা খুবই জরুরি। এটা নিয়ে কোনো কার্পণ্য করা যাবে না, কোনো টাইম নিয়ে চিন্তা করা যাবে না। দেখো ভাই, একটা কথা হচ্ছে, অঙ্কটা পারফেক্টলি পরীক্ষায় করে আসা আর অঙ্ক পরীক্ষায় করে আসা, তার মধ্যে ডিফারেন্ট আছে। অবশ্যই তোমাকে পারফেক্টলি পরীক্ষার অঙ্কটা শেষ করে আসতে হবে। দ্যাটস ওয়াই আমি সবসময় তোমাদের বলবো, সবার আগে তোমরা হচ্ছে অঙ্কটা ভালো করে 2 মিনিট ধরে পড়ে নিবা। ওকে, 2 মিনিট ধরে পড়ে নিবা। তো এইটুকু ফোকাস তোমাদের থাকতে হবে ভাই, এর কোনো বিকল্প নাই। ওকে, এবার আমরা আসি এই যে 18 নম্বর অঙ্ক, এবং এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড। তাহলে আমরা অঙ্কটা একটু পড়ে নেই, এরা আমাদের কি বলতে চাচ্ছে। এটা হচ্ছে রিমা এন্টারপ্রাইজের অঙ্ক, এবং এটা হচ্ছে 10% বাট্টায় নিম্নোক্ত বিক্রয়গুলো করেন। তার মানে এটা পুরোটা অঙ্কটা তারা এভাবে সাজাইছে। সাজেদ ট্রেডার্স 2022 সালে জানুয়ারি মাসে রিমা এন্টারপ্রাইজের নিকট 10% বাট্টায় নিম্নোক্ত পণ্য বিক্রয় করেন। তাহলে কি কি পণ্যগুলো বিক্রয় করছে? প্রথমে তারা হচ্ছে 35 টাকা দরে নগদে 300 কেজি পেঁয়াজ, দেন হচ্ছে তারা কি করছে 420 টাকা দরে 50 কেজি মরিচ, এবং উক্ত প্রতিষ্ঠান নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়। বিক্রয় ফেরত হয় হচ্ছে 1500 টাকা, শোকেজ ক্রয় হচ্ছে কত? 30,000 টাকা। তো এই হচ্ছে আমাদের ওভারঅল লেনদেন, এবং এইটা দিয়ে আমাদের কোশ্চেন কি করতে বলছে আমরা একটু দেখি। প্রথমে বলছে সাজিদ এন্টারপ্রাইজের নিকট বিক্রয়ের পরিমাণ। সাজিদের কাছে আমরা কতটুকু বিক্রয় করছি সেই নিট বিক্রয়ের পরিমাণ আমাদের বের করতে বলছে। এরপর আমাদের বলছে 1 তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশ মেমো তৈরি করো। ওকে, আমরা একটা ক্যাশ মেমো তৈরি করব, এবং উপযুক্ত লেনদেনের সময় কারণ সহ ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে বলছে। আমাদের ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে বলছে। এই হচ্ছে আমাদের ক, খ এবং গ। আমি আবারও বলি, দেখো সাধারণত এভাবে সাজায়, যদি কটা বেশি ছোট দিয়ে ফেলে খটা তার চেয়ে একটু বড় দেয়, অথবা কটা যদি বেশি ছোট দিয়ে দেয় গটা একটু টাফ দেয়। তোমরা এগুলোর একটা কম্বিনেশন পাবা। তো ক নম্বরে আমাদের এখানে বলছে নিট বিক্রয়ের পরিমাণ, আর এখানে তারপরে বলছে ক্যাশ মেমো তৈরি করতে। আচ্ছা, সমস্যা নেই, আমরা আসলে আগে দেখি যে সাজিদ ট্রেডার্স কি করছে। 2022 সালে জানুয়ারি মাসে রিমা এন্টারপ্রাইজের নিকট 10% বাট্টায় নিম্ন পণ্য বিক্রয় করেন। আচ্ছা, আমরা এটা ভালো করে জানি যে তোমার বাট্টায় যে বিক্রয়গুলো সাধারণত হয়, এটা আসলে হয় ধারে। তবে এখানে যেহেতু বলা আছে, দেখো মেইন যে ফোকাসটা রিমা এন্টারপ্রাইজের নিকট, আমি তোমাদের প্রপারলি চমৎকার করে বলছি যে ভাই, যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে করা থাকে, যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে ক্রয় বিক্রয় পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় বলা থাকে, সেটা অবশ্যই কি হবে? সেটা অবশ্যই তোমার জন্য ধারে ক্রয় বিক্রয় হবে। এইটা ধারে কেন, এখানে আবার একটু এক্সপ্লেন দেই। রিমা এন্টারপ্রাইজ একটা প্রতিষ্ঠান, ব্যক্তির নাম রিমা, তার এন্টারপ্রাইজ মিলে তার প্রতিষ্ঠানের নাম হয়েছে রিমা এন্টারপ্রাইজ। এখানে কি কোথাও বলা আছে যে আমরা এটা নগদে করছি, নাকি এটা আমরা ধারে করছি, নাকি আমরা এটা ব্যাংকে করছি? কোথাও বলা আছে? নাই। তার মানে যদি এখানে এভাবে শুধু বলা থাকে যে শুধু রিমা এন্টারপ্রাইজের নিকট বিক্রয়, তার মানে এটা কি? তার মানে এটা হচ্ছে ধারে। আর এইখানে দেখো, এইখানে তাকে চমৎকার করে এই যে নগদ কথাটা বলে দিচ্ছে। রিমা এন্টারপ্রাইজের সাথে ঘটছে, কিন্তু এই যে নগদে ঘটছে, তার মানে কি?
এইটা এখন নগদে হয়ে গেল। তার মানে আমি যখন আর অন্য অঙ্কগুলো করেছি তখনই কিন্তু বলছি এই যে রিমা, ঠিক আছে, এইটা হচ্ছে ধারে, শুধু নাম। এরপর হচ্ছে যদি এখানে বলা থাকতো নগদে, তার মানে এটা নগদে, যদি ব্যাংকে, তার মানে এটা ব্যাংকে। এখন কথা হচ্ছে এই যে রিমা এন্টারপ্রাইজের, এইটা যে তোমার ধারে, শুধু রিমা অথবা রিমা এন্টারপ্রাইজ বলা থাকলেই ধারে, এরপরে যদি এর পাশের সাথে এই নগদ বা ব্যাংক চলে আসে তখন আর সেটা ধারে থাকে না, সো এইটা একটু ফোকাস দাও। তাহলে আমরা আবার শুরু থেকে যাই। ক নাম্বার অ্যান্সারে ওদের বলছে নিট বিক্রয়ের পরিমাণ। তো নিট বিক্রয়ের পরিমাণে আমরা একটা জিনিস দেখলাম যে ওদের এখানে কিছু বিষয় আছে। কি বিষয় আছে ভাই? একটা বিক্রয় ফেরত আছে, তার মানে অবশ্যই এই বিক্রয় ফেরতের একটা এখানে ইম্প্যাক্ট আছে। ওকে, তাহলে আমরা এটার সলিউশনটাই দেখি কি আছে। বিক্রয় আছে, একটা হচ্ছে 300 কেজি পেঁয়াজ, আর একটা হচ্ছে 420 টাকা ধরে 50 কেজি মরিচ। এই দুইটা, এটা 35 টাকা করেছিল, আর এখানে বিক্রয় ফেরত হচ্ছে তোমার 1500 টাকা। তার মানে বিক্রয়টা আসলে একটা ইম্প্যাক্ট তো এখানে আছেই। আমরা একটু এটার ইয়েটা দেখি। দেখো এই হচ্ছে তার নিট বিক্রয় পরিমাণ। এই নিট শব্দটা চমৎকার একটা বিষয় কিন্তু ভাই, এই নিট শব্দটা চমৎকার একটা বিষয়। নিট মানে হচ্ছে প্লাস মাইনাস হয়ে অবশেষে, নিট মানে কি একদম প্লাস মাইনাস হয়ে অবশেষে। আর মোট হইলে তখন আর প্লাস মাইনাস লাগে না। যদি এটাই মোট হইতো তাহলে এইটা আমরা আর বাদ দিতাম না, কিন্তু যেহেতু এখানে নিট বলছে তাহলে ফেরত টেরত সবকিছু বাদ দিয়ে তারপরে আসবে। ওকে, তাহলে দেখো, দুঃখিত, এখানে দেখো পেঁয়াজ বিক্রয় করছে কত করে আমরা জানি, 35 টাকা করে। কতটুকু? 300 কেজি। জানুয়ারি 1 দিয়ে আমরা এখানে এই টাকাটা বসাই ফেললাম, 10,500। দেন মরিচ বিক্রয় করছিল 420 টাকা করে 50 কেজি, তাহলে মরিচ বিক্রয় করছে, এটা যোগফল এটার সাথে গুণ দিয়ে বসাই দিলাম। এবার এই দুইটা যোগ করে আমার 31,500 টাকা হয়েছে। 31,500 টাকা হয়েছে। এই 31,500 টাকা আমার কি? এই 31,500 টাকা হচ্ছে আমার মোট বিক্রয়। কি বিক্রয়? মোট বিক্রয়। এখন এই বিক্রয় করার সময় আমরা কি করছি? বিক্রয়ের সময় আমরা 10% কারবারি বাট্টা তাদেরকে দিচ্ছি, 10% কারবারি বাট্টা তাদেরকে আমি দিচ্ছি। তার মানে এই যে আমার বিক্রয়ের যে টাকা ছিল এই টাকার উপর থেকে আমি তাকে 10% ছাড় দিয়ে দিচ্ছি। 10% কি দিয়ে দিচ্ছি ভাই? ছাড়। তাহলে আমি এই 10% বাদ দিয়ে দিব। 10% কত হয়? 3150 টাকা। বের হয়েছে কত? 28,350 টাকা। এবং আমি তোমাদের কারবারি বাট্টা নিয়ে সবসময় বলছি, পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করার সময় পণ্যের ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য থেকে যে টাকাটা ছাড় দেওয়া হয় ডিরেক্ট, সেটাকে বলা হচ্ছে কারবারি বাট্টা। মনে থাকবে সবার। কারবারি বাট্টার বিশেষ করে ইম্প্যাক্ট নাই, এটা সবসময় বাদ হয়ে যায়। এবং এটা কারবারি বাট্টা এর জন্যই নাম দেওয়া হয়েছে কারণ কারবারের সময় হয়, ব্যবসায়ের সময় হয়, কেনা বেচার সাথে সাথে হয়, পণ্যের ক্রয় মূল্য বা গায়ের মূল্য থেকে এটা বাদ হয়। এইটা আমরা বাদ দিয়ে দিলাম। এই আমাদের বের হলো 28,350 টাকা। এখন হচ্ছে জানুয়ারি 20 আমাদের কি হয়েছে? জানুয়ারি 20 হয়েছে আমাদের বিক্রয় ফেরত। কত টাকা আমাদের বিক্রয় ফেরত? আমাদের বিক্রয় ফেরত হচ্ছে 1500 টাকা। তাহলে আমাদের যে এই 28,350 টাকা বিক্রয় ছিল সেখান থেকে আমরা 1500 টাকা বিক্রয় ফেরত বাদ দিলাম। তার মানে আমাদের নিট যে বিক্রয় অবশেষে ওর কাছে সব প্লাস মাইনাস করে 26,850 টাকা। তো যদি তোমাকে এভাবে নিট বিক্রয় বা নিট ক্রয় বের করতে বলে, ধীরে সুস্থে আগে যতগুলো বিক্রয় বা ক্রয় আছে সব সুন্দর করে বসাবা, দেন ওখানে কারবারি বাট্টা থাকলে সেটা বসাবা, দেন ওখান থেকে যদি কোনো ফেরত থাকে সেটা বাদ দিয়ে দিবা। তাহলেই তুমি পারফেক্টলি তোমার নিট ক্রয় বা নিট বিক্রয়টা পেয়ে যাবা। আমি সবাইকে মনে হয় বুঝাতে পারছি। সবাই এটা একটু মনোযোগ দিয়ে দেখে নিও ভাই, সলভ করে নিও। লাগলে কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এটা করে দিও। ওকে, তার মানে আমরা নিট বিক্রয়ের পরিমাণ পাইছি। কিভাবে করছি আবার 1 মিনিটে বলি। নগদে আমাদের বিক্রয়ের পরিমাণ ছিল 2টা, পরিমাণ এবং টাকা দিয়ে গুণ দিয়ে আমরা এখানে বসাই ফেলছি। ওই বিক্রয়ের সময় আমরা কারবারি বাট্টা বা ছাড় দিছি, ছাড়টা আমরা এটা 10% বের করে মাইনাস করে ফেলছি, তাহলে আমার এটা বের হয়েছে। এরপরে ওখানে আবার একটা ফেরত ছিল যেটা ওরা পছন্দ মতো না হওয়ার কারণে বা যে কোনো কারণে আমাকে দিয়ে দিছে, ওইটা আমার বিক্রয় থেকে বাদ দিয়ে দিছি, আমার বের হয়ে গেছে নিট বিক্রয়।
আমি কি বুঝাতে পারছি? তাহলে এই হচ্ছে আমার নেট বিক্রয় বের করার উত্তর। ওকে, এরপরে বলছে আমাদের কোশ্চেনে, দেখো ভাই, এই যে কোশ্চেনে ক্যাশ মেমো বলছে কি, ক্যাশ মেমো। তো যে ভাই চালান তৈরি করতে পারে, আমার যে বোন চালান তৈরি করতে পারে, আমার সেই ভাই বোন ক্যাশ মেমো তৈরি করতে পারে। কারণ আমি তোমাদের বারবার করে বলছি যে ক্যাশ মেমো আর চালান একটা হচ্ছে প্রমাণপত্র। কিসের প্রমাণপত্র? আমি যে আমার পণ্যদ্রব্য বিক্রয় করছি সেটার প্রমাণপত্র। এখন কথা হচ্ছে এইটা কোনটা কি প্রমাণ করে? যখন আমি ধারে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করি তখন হচ্ছে আমি করি চালান, আর যখন আমি কি করি ভাই, নগদে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করি তখন আমি করি ক্যাশ মেমো। মনে থাকবে সবার এটা? তো এখানে দেখো আমাদের ক্রয় বিক্রয়গুলো এখানে সুন্দর করে নগদে হয়েছে, নগদে হয়েছে। তো এই যেহেতু এই নগদে হয়েছে তাহলে এটা কিন্তু আর চালান করা সম্ভব না, এটা করতে হবে কি, ক্যাশ মেমো। এটা কি করতে হবে, ক্যাশ মেমো। এটা তো আর চালান করা পসিবল না। এবার আসি, এর জন্য ওরা আমাদের ক্যাশ মেমো তৈরি করতে বলছে। তার মানে আবার একটু মনোযোগ দিয়ে শুনে নাও, ধারে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য তৈরি করা হয় চালান, আর ক্যাশ মেমো হচ্ছে নগদে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের প্রমাণপত্র বা দলিল, একই কথা। এবার তাহলে আমরা চলো দেখি এটার মেমোটা আমরা তৈরি করে ফেলি খুব ইজিলি। আমি যেভাবে তোমাদের আগেও দেখাইছি যে ভাই এটা এভাবে করে করতে হয়, সুন্দর করে দেখো দেখাই দিব। ওকে, এখানে খ নম্বরে বলা আছে নিচে সাজেদ ট্রেডার্সের 1 তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশ মেমো প্রস্তুত করা হলো। তাহলে সাজেদ ট্রেডার্স হচ্ছে আমার বিক্রেতা। ক্যাশ মেমো কে তৈরি করে? ক্যাশ মেমো তৈরি করে বিক্রেতা। ক্যাশ মেমো কে তৈরি করে? বিক্রেতা। এর জন্য এই যে সাজেদ ট্রেডার্স এবং ক্যাশ মেমো, এই পাশে কি তারিখ, এই পাশে কি ভাউচার নং। ভাউচার নং নাই, তুমি তোমার মতো একটা ভাউচার নং দিয়ে দিবা। আর অন্য সময় কিন্তু এখানে চালান নং থাকতো যখন আমরা চালান করতাম। এই যে গ্যাপগুলো ভালো করে বুঝে নিও। চালান নং হলে এটা চালান নং থাকতো, আর ক্যাশ মেমো হলে এখানে ভাউচার নং থাকবে, ঠিক আছে? তো ভাউচার নং তুমি এখানে লিখে দিবা তোমার মতো। ধরো আমি 7 লিখে দিলাম, 07। ওকে, এবার আমার ক্রেতা কে ছিল? রিমা এন্টারপ্রাইজ। ওখানে বলা ছিল আমরা রিনা এন্টারপ্রাইজের নিকট বিক্রি করছি। তাহলে আমি বিক্রি করছি, তাহলে আমি বিক্রেতা সাজিদ, কিন্তু ক্রেতা কে? তাহলে রিমা। এই বিষয়গুলো কখনোই যেন ভুল না হয়। তুমি কিনলে তখন এখানে বিক্রেতার নাম হইতো রিমা, তোমার নাম হইতো এখানে ক্রেতা সাজিদ। বাট এটা কি হয়েছে, তুমি বিক্রি করছো, তাহলে তুমি হচ্ছে বিক্রেতা আর এখানে হচ্ছে রিমা ক্রেতা। এইগুলো ভুলা যাবে না। ঠিকানা লিখলাম, বিক্রেতার স্বাক্ষর লিখলাম, এই যে নিচে ক্রেতার স্বাক্ষর। দেখো ক্যাশ মেমোতে 2টা স্বাক্ষর থাকে, ক্রেতা, আর এখানে হচ্ছে কি বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। এটা ওরা বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখছে, অথবা তুমি এখানে লিখতে পারো যে ভুল ত্রুটি সংশোধনযোগ্য। এগুলো কোনো বিষয় না, এটা এক একটা কোম্পানির উপরে ডিপেন্ড করে। তবে কথায় টাকাটা সবসময় লিখে দেওয়ার চেষ্টা করবা, এইটা আসলে সৌন্দর্য, মানে এইটা ভালো। আচ্ছা, এবার আমরা আসি ওই চালানে যেমন করতাম 5টা, এখানেও সেম। ক্রমিক, মালের বিবরণ, দর টাকা, পরিমাণ টাকা। এখানে পরিমাণ টাকা, এখানে মোট টাকা লিখবা, এখানে পরিমাণ, বাস শেষ, মোট টাকা লিখতে পারো। এবার আসি কিভাবে কি। 1 তারিখে আমাদের পেঁয়াজ ছিল, কত করে বিক্রি করছিলাম? 35 টাকা। কতগুলা? 300। 300 × 35, 10,500। ঠিক আছে না? ঠিক নেই? ঠিক আছে, আমরা বের করে ফেললাম। এরপর আমরা কি লিখবো? বাদ কারবারি বাট্টা। কারবারি বাট্টা কত পার্সেন্ট ছিল? 10%। এইটার 10% হয় কত? 1050 টাকা। এভাবে করে তুমি ওটা দেখাবা না, বাট তোমরা এটা ক্যালকুলেটর থেকেই করে ফেলতে পারো, ইন্টু 10%, এভাবে করে। ঠিক আছে? তো আমার এই 9450 টাকা হচ্ছে আমার ক্যাশ মেমোর ভ্যালু। এখানে তোমার অন্যান্য যদি কোনো খরচ থাকে সেটা তুমি তোমার মতো করে যোগ করে ফেলবা। সেটা হচ্ছে পরিবহন খরচ বা প্যাকিং খরচ, যাই হোক। যদিও এটা আসলে তোমার এটার উপরে কোনো কারবারি বাট্টা হয় না। সো এই সবসময় এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা। কারবারি বাট্টা হবে সবসময় মূল কিসের উপরে? প্রোডাক্টের উপরের ভ্যালুর উপরে। ঠিক আছে? তাহলে আমি আবার একটু তোমাদের ধীরে ধীরে বুঝাই, জাস্ট 1 মিনিটে টেনে দিব। এটা তৈরি করে বিক্রেতা, সাজিদ ছিল এখানে বিক্রেতা। এটা হচ্ছে ক্যাশ মেমো। ক্যাশ মেমো কেন করা হয়? নগদে, এটা জানো। এই পাশে তারিখ, এই পাশে ভাউচার নং, এই পাশে ক্রেতার নাম্বার, মানে তুমি যার কাছে বিক্রয় করছো। সহজ কথা, তুমি যদি বিক্রেতা হও তাহলে এখানে তোমার নাম থাকবে, তুমি যদি কিনো তাহলে যে বিক্রেতা এখানে তার নাম থাকবে, আর এখানে ক্রেতার নাম থাকবে। এখানে ঠিকানা, এখানে বিক্রেতার স্বাক্ষর, এখানে ক্রেতার স্বাক্ষর, এখানে টাকাটা কোথায় লিখে দিবা। এখানে তোমার
ওই যে বিশেষ দ্রষ্টব্য দিয়ে তোমার একটা মন্তব্য দিয়ে দিবা, শেষ। এবার মাঝখানের যে আমাদের 5টা যে মাঝখানের যে আমাদের 5টা, তাহলে কি? ক্রমিক নং, মালের বিবরণ, ক্রমিক নং, মালের বিবরণ, এগুলো কি তোমার ছক করার জন্য। তাহলে ক্রমিক নং, মালের বিবরণ, দর টাকা, পরিমাণ টাকা, সেম ভাবে বসাবা। কি কিনছে, প্রোডাক্টের নাম, কত টাকা, কত পরিমাণ, গুণ দিয়ে বসাচ্ছ। কারবারি বাট্টা থাকলে ওটা মাইনাস করে দিচ্ছে এই টাকার উপরে, শেষ। এরপরে যদি অন্যান্য কোনো খরচ থাকে, পরিবহন বা প্যাকিং, সেগুলো যোগ করে দিবা। সেটা হচ্ছে এটার পরের। এইটা বাট্টার আগে হবে না। এই হচ্ছে আমাদের ক্যাশ মেমো। একটা ক্যাশ মেমো এবং একটা চালান কোনো দিক থেকে আসলে খুব বেশি ডিফারেন্ট কিছু না, কিন্তু কথা হচ্ছে ক্যাশ মেমো আর চালানের মধ্যে ডিফারেন্ট আছে একটা। সেটা হচ্ছে কি ভাই? ক্যাশ মেমো হয় নগদে ক্রয় বিক্রয়ের জন্য, আর চালান হয় ধারে ক্রয় বিক্রয়ের জন্য। আমার বিশ্বাস তোমরা এটা বুঝে গেছো। আমি এটা আমার প্রত্যেকটা ভিডিওতে সেমভাবেই আলোচনা করছি। এখন আমরা দেখি ওরা গয়ে কি বলতে চায়। ঠিক আছে, ওকে। ওরা গয়ে বলছে, লক্ষ্মী ভাই সবাই একটু খেয়াল করো, ওরা গয়ে বলছে যে উপযুক্ত লেনদেন সমূহের কারণ সহ, উপযুক্ত লেনদেন সমূহ কারণ সহ, কি সহ? কারণ সহ, উপযুক্ত লেনদেন সমূহ কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করা। ওকে, এটাকে একটু সময় নিয়ে আমি খুব ভেঙে ভেঙে তোমাদের বুঝাবো ইনশাল্লাহ। তাহলে আমরা একটু চলে যাই আমাদের লেনদেনগুলোতে আসলে কি ছিল। ঠিক আছে, আচ্ছা দেখো ভাই, সিম্পল কথা, ডেবিট ক্রেডিট নির্ণয়, ডেবিট ক্রেডিট নির্ণয় আর জাবেদা করা এর মধ্যে কোনো পার্থক্য নেই। ডেবিট ক্রেডিট এটা হচ্ছে আলটিমেটলি জাবেদা। এখন বলতে পারি তো ভাইয়া এটা জাবেদা আর এটা আসলে কি? আসলে দুইটার জন্য রুলস একই ভাই, রুলস একই। এইখানে আমরা কারণটা একটা ঘর করে তার নিচে লিখি একদম ভালো করে, আর এইটাকে শুধু পক্ষগুলো আমরা বের করি, পক্ষগুলো বের করি যে ওই লেনদেনের মধ্যে আমাদের কোন কোন পক্ষগুলো আছে। আলটিমেটলি যে ডেবিট ক্রেডিট পারে সে জাবেদা পারে, কারণ ডেবিট ক্রেডিট আর জাবেদার মধ্যে কোনো পার্থক্য নাই। ডেবিট ক্রেডিট আর জাবেদার মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য হচ্ছে জাবেদা একটা বই আকারে একটা আলাদা করে ছক করে করা হয়, আর এই ডেবিট ক্রেডিটে শুধুমাত্র এই পক্ষগুলো আমরা খুঁজে বের করি যে কোন পক্ষ আমাদের ডেবিট হবে আর কোন পক্ষ ক্রেডিট। তো ডেবিট ক্রেডিট বের করার জন্য আমরা জানি যে একটা সূত্র আছে আমাদের, এটা আমি সবসময় তোমাদের বলি এবং এখন আমি তোমাদের আবার একটু লিখে দিচ্ছি। সম্পদ মানে অ্যাসেট প্লাস ব্যয়, এক্সপেন্স প্লাস ড্রয়িং, ড্রয়িং মানে উত্তোলন। ঠিক আছে, ড্রয়িং মানে উত্তোলন, মানে সম্পদ প্লাস ব্যয় প্লাস উত্তোলন যদি বাড়ে তাহলে হবে ডেবিট, আর যদি কমে যদি কমে তাহলে হবে ক্রেডিট। তাহলে আমি এটা লিখে ফেলি, কমলে হবে ক্রেডিট বা ক্রেডিট, যেভাবে লেখো এটাকেও দিয়ে লিখতে পারো তোমরা। ঠিক আছে, তার মানে সম্পদ প্লাস ব্যয় প্লাস উত্তোলন যদি হয়, এই হিসাবগুলো হয়, তো যদি ওইটা বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। একদম সূত্রটা মুখস্থ করে নাও আমার সাথে সাথে বলে, সম্পদ অবলিক ব্যয়, সম্পদ অবলিক ব্যয়, সম্পদ অবলিক ব্যয় অবলিক উত্তোলন। যদি বাড়ে তাহলে ডেবিট, আর যদি কমে তাহলে ক্রেডিট। ডান, এক পাশ ডান, এটা একদম মাথায় নিলাম। এবার আমরা অন্যভাবে মনে রাখবো, সম্পদের অপোজিট কি হয়? এল মানে দায়। ব্যয়ের অপোজিট কি হয়? আর মানে রেভিনিউ, আয়। এরপরে কি হয়? উত্তোলনের অপোজিট কি হয়? মূলধন মানে ক্যাপিটাল। অথবা আমরা এটাকে এটাকে আমরা ক্যাপিটালই বলতে পারি। দায় প্লাস আয় প্লাস ক্যাপিটাল, দায় প্লাস আয় প্লাস ক্যাপিটাল মানে মূলধন। তাহলে এইটাকে আমরা লিখবো কি? দায়। এটাকে লিখবো কি? আয়। এটাকে লিখবো কি? মূলধন। এবার আসি, এটা হচ্ছে যদি বাড়ে কি হবে? সিআর মানে ওইটার উল্টা। এটা যেহেতু ওইটার উল্টা, এটার কাজ ওইভাবে উল্টা। যদি কমে তাহলে কি হবে? তাহলে ডিআর, কমলে ডিআর। এই হচ্ছে আমাদের রুলস। আমি আবার তোমাদের ধীরে ধীরে বলে দিচ্ছি। সম্পদ প্লাস ব্যয় প্লাস উত্তোলন, বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট।
এটার অপোজিট সম্পদ অপোজিট দায়, ব্যয়ের অপোজিট আয়, উত্তোলনের অপোজিট মূলধন। এটা ওই সেম উল্টো হবে, যেহেতু এটা উল্টো তাহলে উল্টা, বাড়লে ক্রেডিট কমলে ডেবিট। এই ফোকাস নিয়েই আমরা এখন এই অঙ্কটা করব। তাহলে দেখবো ইনশাল্লাহ আমাদের সব কিছু ইজি হয়ে গেছে। ওকে, তাহলে আমরা 1 তারিখে জানুয়ারি মাসে আমরা নগদে বিক্রয় করছিলাম, নগদে আমরা বিক্রয় করছিলাম। নগদে আমরা কত বিক্রয় করছি? নগদে আমরা ওখানে সুন্দর করে ক্যাশ মেমোতে কিন্তু আমরা এটা করছি। আমরা ওদেরকে 35 টাকা করে, তারপরে হচ্ছে দেখো 300 কেজি পেঁয়াজ কিনছিলাম, এই যে বিক্রি করছি, এই যে 300 কেজি পেঁয়াজ আমরা বিক্রি করছি, এই যে দেখো 35 টাকা দরে। তাহলে এই টাকাটা বের করব, আর সেখান থেকে এই যে কারবারি বাট্টাটা বাদ দিব। এই কারবারি বাট্টাটা বাদ দেওয়ার পরে আমার এখানে যে টাকাটা আসছে সেই টাকাটা আমি ডিরেক্ট বসাই দিব। কিভাবে? দেখো, যেহেতু আমি বিক্রয় করছি, বিক্রয় করলে আমার কিসে বিক্রয় করছি? নগদে। নগদ টাকা বাড়ছে, নগদ টাকা বাড়ছে, নগদ টাকা আমার জন্য কি? এ বাড়ছে, তাহলে অ্যাসেট বাড়ছে, ডেবিট। বিক্রয় করছি, বিক্রয় করলে আমার কি হয়? বিক্রয় করছি, বিক্রয় করলে আমার কি হয়? আয় হয়, মানে রেভিনিউ হয়। রেভিনিউ মানে কি? আয়। আয় বাড়লে কি হয়? আয় বাড়লে কি হয়? আয় বাড়লে ক্রেডিট হয়। আয় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। দেখো এই যে আয় বাড়ছে, ক্রেডিট, টাকাটা বসাই দিচ্ছি, এখানে সুন্দর করে বলা আছে কারণ সম্পদ বৃদ্ধি এবং আয় বৃদ্ধি। এরপরে কি ছিল? এরপরে কি ছিল? আমরা রিমার কাছ থেকে কি করছি? 5 তারিখে, জানুয়ারি মাসে আমরা 5 তারিখে কি করছি? দেখো জানুয়ারির 5 তারিখে আমরা এই যে এইটা আমরা কি করছি? এটা আমরা ধারে বিক্রয় করছি। রিমার কাছে এটা আমরা কি করছি? ধারে বিক্রয় করছি। রিমার কাছে এটা আমরা কি করছি? এটা আমরা ধারে বিক্রয় করছি। কেমনে ধারে বিক্রয় করছি ভাই? ওই যে সবসময় একটা লজিক বলে দেই যে দেখো রিমার কাছে বিক্রয় করছি, এই নগদ না থাকলে এটাও ধারে হইতো, কারণ শুধুমাত্র ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে বলা থাকলে সেটা ধারে হয়। কিন্তু এখানে এই সুন্দর করে নগদেরটা আমাদের বলে দিছে, তার মানে এটা নগদ। কিন্তু এখানে কিন্তু আর বলে নাই যে নগদে নাকি ধারে নাকি ব্যাংকে। যেহেতু রিমা এন্টারপ্রাইজের নাম উল্লেখ করে দেয়া আছে, তার মানে অবশ্যই এটা কি? ধারে। ঠিক আছে, তাহলে আমরা যখন ধারে করলাম, তাহলে কি হইলো ধারে করলে? আমরা দেখি, ধারে বিক্রয় করলে সহজ কথা, বিক্রয় করছি একটা তো পাইছি, তাহলে বিক্রয় করছি, বিক্রয় করলে একটা তো পাইছি, তাহলে বিক্রয় করলে আমার কি হয়েছে? রেভিনিউ হয়েছে। রেভিনিউ প্লাস, তার মানে এটা আমার ক্রেডিট, এই যে ক্রেডিট। এখন এটা আমি বিক্রয় করছি, বিক্রয় করে কি পাইছি? নগদ টাকা পাইছি? না, আমি নগদ টাকা পাই নাই। আমি নগদ টাকা পাই না। আমি কি ব্যাংক পাইছি? না, আমি ব্যাংক পাই নাই। আমি কি পাইছি? আমি পাইছি প্রাপ্য হিসাব। ওই যে আমি কিন্তু সব সময় বলছি ধারে বিক্রয়ের সময় দেবী, এই যে দেবী মানে প্রাপ্য, এটা কিন্তু তোমাদের বারবার আমি টানতেছি যেন তোমরা ধারে বিক্রয় হইলেই প্রাপ্য হিসাব হবে, নগদের জায়গায় বা ব্যাংকের জায়গায় কি হবে? প্রাপ্য হিসাব হবে, এটা যেন তোমরা বুঝতে পারো। এর জন্য কিন্তু বারবার আমি ওই কথাগুলো টানতেছি। ঠিক আছে ভাই, মনোযোগ দিয়ে শোনো। তাহলে প্রাপ্য হিসাব বাড়ছে। এখানে নগদ আর কেন আসে নাই? কারণ এটা হচ্ছে আমার ধারে। ধারে করলে কি হবে? দেবী বা দেনাদার বা বিক্রয়। দেনাদার হচ্ছে বিক্রয়ের সাথে সম্পর্কিত। কোন বিক্রয়ের সাথে? ধারে বিক্রয়ের সাথে। তাহলে এখানে কি হয়েছে? প্রাপ্য হিসাব ডেবিট। কেন হয়েছে? এইটা হচ্ছে আমার একটা অ্যাসেট, প্রাপ্য হিসাব আমার একটা অ্যাসেট। তাহলে এই অ্যাসেটটা বাড়ছে বা সম্পদ বাড়ছে। সম্পদ যদি বাড়ে, আমাদের সূত্র অনুসারে এভাবে ছিল না যে আমাদের অ্যাসেট প্লাস তোমার হচ্ছে এক্সপেন্স প্লাস ড্রয়িং, যদি বাড়ে মানে প্লাস হইলে ডিআর, মাইনাস হইলে সিআর। আর অপোজিটটা কি ছিল? অপোজিটটা ছিল হচ্ছে আমার এল প্লাস আর, আর হচ্ছে ক্যাপিটাল মানে সি। যদি এটা প্লাস হয় তাহলে হচ্ছে সিআর, যদি এটা মাইনাস হয় তাহলে হচ্ছে ডিআর মানে ডেবিট। এইটুকু রুলসটা উপরে লাগলে বারবার একটু মনে করে নিবা যে আমি আগাচ্ছি কিভাবে। এবার করতে করতে ইউজড হয়ে যাবে ইনশাল্লাহ, ভয় পাওয়ার কিছু নাই ভাই। তাহলে আবার বলি, এটা আমি যেহেতু বিক্রয় করছি, এক পক্ষ তো আমি পাইছি, প্রথমে বিক্রয় করছি মানে আয় হয়েছে, আয় বাড়ালে ক্রেডিট, ক্রেডিট মানে আয় বৃদ্ধি, শেষ। এখন এই বিক্রয় করে কি পাইছি? নগদ না, ব্যাংক না, পাইছি কি? প্রাপ্য। কারণ কি? ধারে বিক্রয় করছি। প্রাপ্য আমার সম্পদ, নগদও সম্পদ, ব্যাংকও সম্পদ। আয় বাড়ছে আমার জন্য, সম্পদ বৃদ্ধি, শেষ। ডান? ওকে, এরপরে হচ্ছে ফেরত। ফেরত কি হয়? সিম্পল একটা কথা বলবো ভাই, ক্রয় করলে যা হয়, ক্রয় ফেরত করলে তার উল্টা হয়। বিক্রয় করলে যা হয়, বিক্রয় ফেরত করলে তার উল্টা হয়। আর ক্রয় ফেরত, বিক্রয় ফেরতের সময় সব সময় মনে করবা ওটা ধারে ক্রয় বিক্রয় করা ছিল। সবসময় কি মনে করবা? মনে করবা ওটা ধারে ক্রয় বিক্রয় করা ছিল। আমি কি বুঝাতে পারছি ভাই তোমাদের?
ওকে, তাহলে দেখো আমি ধীরে ধীরে এটাকে ভাঙি। প্রথমে আমার এটা কি ছিল, বিক্রয় ছিল। চমৎকারভাবে আমার এ বাড়ছিল, চমৎকারভাবে আমার কি হয়েছিল, এ বাড়ছিল। ঠিক আছে, এ বাড়ছে। এবার আসো এ বাড়ছিল, এই যে এ প্লাস ছিল আর আর প্লাস ছিল, যেহেতু এ অ্যাসেট ডেবিট আর আই ক্রেডিট গেল। এবার যদি এটা উল্টে যায়, যদি ফেরত আসে, তাহলে কি আমার এবার আর আয় মানে বিক্রয় বাড়লো, মানে অ্যাসেট বাড়লো? নো। এবার কি হইলো, আমার ওই প্রাপ্য হিসাবটা কমে গেল। কারণ আগে 10 টাকা তার কাছে পাইতাম, সে আমাকে 2 টাকা ফেরত পাঠাই দিছে, এখন তার কাছে আমি 8 টাকা পাই। তাহলে এই 2 টাকা কি এখন আমি তার কাছে পাই না? তার মানে কি, এই 2 টাকা আমার কমে গেল, তার মানে অ্যাসেট আমার কমে গেল। এই সূত্র অনুসারে কি ছিল, অ্যাসেট কমলে কি হবে, অ্যাসেট কমলে কি হবে, প্লাস হইলে ডেবিট, মাইনাস হইলে ক্রেডিট, মাইনাস হইলে ক্রেডিট। তাহলে এই দেখো আমার সম্পত্তি কমে গেছে, এর জন্য এটা হচ্ছে ক্রেডিট। এবার আসি, বিক্রয় যখন করছি তখন তো আমার এই যে আয় হয়েছিল, তো বিক্রয় যখন ফেরত দিল তখন কি আমার ওই আয়টা থাকলো? আর তখন কিন্তু আমার ওই আয়টা আর থাকলো না। কারণ কি, সে তো আমাকে ওই ফেরতটাই দিয়ে দিচ্ছে। সে আমাকে কি করছে, ওই ফেরতটা দিয়ে দিছে। ওই পরিমাণ আয়, ওই পরিমাণ আয় তো আমি তার কাছে আর এখন আর ক্লেম করতে পারবো না। পারবো কি? আমার কি এই ফ্যাসিলিটি আছে? নাই। তার মানে আমাকে কি করতে হবে, এই যে বিক্রয় ফেরত নামে যে আমার হিসাবটা ডেবিট করা হয়েছে, কেন ডেবিট করা হয়েছে? এখানে বিক্রয় হয়েছিল, আমার আয় হয়েছিল, প্লাস হয়েছিল, এবার ওটা ফেরত আসছে, তার মানে এবার আমার মাইনাস হয়েছে, মানে রেভিনিউ কমে গেছে, তার মানে আয় কমছে। তো আয় কমলে কি ডেবিট? এই যে এখানে সুন্দর করে আমি সূত্র বলে দিচ্ছি যে দেখো, রেভিনিউ যদি কমে তাহলে হচ্ছে ডেবিট হবে, তাহলে কমছে ডেবিট। এবার আবার ধীরে ধীরে বুঝাই, সহজে মনে রেখে নাও। ধারে যখন আমরা বিক্রয় করি আমাদের আয় বাড়ে, ক্রেডিট। ধারে বিক্রয় করলে প্রাপ্য বাড়ে, প্রাপ্য সম্পদ বাড়লে ডেবিট, সূত্র অনুসারে বসাই দিচ্ছে। ফেরত এলে উল্টা, ফেরত এলে এবারে যে প্রাপ্য এটা আমার কমে, তার মানে সম্পদ কমে, এর জন্য ক্রেডিট। সম্পদ কমে ক্রেডিট। আবার আয় কমে, এই যে এখানে বিক্রয় হলে আয় বাড়ছে, এখানে আয় কমছে, আয় কমলে হবে ডেবিট। সিম্পল। ক্রয় ফেরতও সেম। এখানে ক্রয় হইলে কি হইতো, ক্রয় ডেবিট, প্রদেয় ক্রেডিট। আবার যদি ফেরত হইতো তখন ক্রয় ফেরত হচ্ছে কি হইতো, ক্রেডিট হইতো, প্রদেয় ডেবিট হয়ে যেত। তার মানে ধারে বিক্রয়ের উল্টাটাই হচ্ছে ধারে, মানে বিক্রয় ফেরত, আবার ধারে ক্রয়ের উল্টাটাই হচ্ছে ক্রয় ফেরত। এই জাস্ট ফেরতটা যোগ করে দিবা, এটা মনে রাখো, বারবার করে এই দুইটা নিজে বারবার করে প্র্যাকটিস করতে হবে, তাহলে আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ, তোমাদের এটা নিয়ে প্রবলেম হবে না। তারপরে যে লাস্ট এন্ট্রি ছিল সেটা হচ্ছে একটা শোকেস। কোম্পানি একটা শোকেস ক্রয় করছে। কি করছে? কোম্পানি একটা শোকেস ক্রয় করছে। দেখো ভাই, কোম্পানি যখন একটা শোকেস ক্রয় করছে, শোকেস মানে একটা সম্পত্তি, একটা ফিক্সড সম্পত্তি। এটাকে আমরা সাধারণত আসবাবপত্র হিসাবে বলি, ঠিক আছে? আসবাবপত্র হিসাবে বলি, শোকেস একটা হচ্ছে আমাদের ফিক্সড অ্যাসেট। তো এই শোকেসটা যে ক্রয় করছে, আমি তোমাদের সবসময় একটা কথা বলছি ভাই, যখন কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় হয় তখন একবার আমার সম্পত্তি বাড়ে আর একবার আমার সম্পত্তি কমে। এই দুইটা হচ্ছে আমার সম্পত্তি ক্রয় বিক্রয়ের রুলস। তার মানে এই দুইটাই আমার এর কাহিনী, অ্যাসেট। তো আমরা কি জানি যে সম্পত্তি যদি বাড়ে তাহলে কি হবে, ডিআর, আর সম্পত্তি যদি কমে তাহলে কি হবে, সিআর। ওকে, তাহলে তোমার কি সম্পত্তি বাড়ছে? বাড়ছে হচ্ছে আসবাবপত্র বা শোকেস। তুমি ব্র্যাকেট দিয়ে এখানে শোকেসও লিখে দিতে পারো। তাহলে এটা একটা সম্পত্তি বাড়ছে, সম্পত্তি বাড়লে ডেবিট, সম্পদ বৃদ্ধি, এই যে টাকা। আর এটা কিনতে তোমার কি গেছে? তুমি কি ধারে কিনছো? না, তুমি তো ধারে কিনো নাই। তুমি কিনছো কিসে? তুমি কিনছো নগদে। তাহলে নগদ কি হয়েছে তোমার? তোমার নগদ টাকা কমে গেছে। কি হয়েছে ভাই? নগদ টাকা কমে গেছে। তাহলে নগদও তোমার জন্য একটা অ্যাসেট, এর জন্য আমরা লিখছি নগদান হিসাব। এটা আমরা ক্রেডিট কেন লিখছি? ওই যে সূত্র, সম্পত্তি কমলে ক্রেডিট, তার মানে সম্পদ হ্রাস। এই হচ্ছে আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করার সূত্র। এখন আমি তোমাদের আবার ধীরে ধীরে একটু এটাকে রিকল করে দিই। সম্পদ প্লাস ব্যয় প্লাস উত্তোলন বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। দায় প্লাস আয় প্লাস মূলধন বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। শেষ। প্রথমটায় নগদে বিক্রয় করছি, নগদ টাকা মানে সম্পদ বাড়ছে ডেবিট, আর বিক্রয় করছি আয় বাড়ছে ক্রেডিট। শেষ। পরেরটা আমরা ধারে বিক্রয় করছি, প্রাপ্য হিসাব, এটা হচ্ছে আমার সম্পদ, চলতি সম্পদ বাড়ছে ডেবিট, বিক্রয় মানে আয়, আয় তো বিক্রয় করলেই আয় হয়, আয় হলে ক্রেডিট। শেষ। পরেরটা ফেরত, ফেরতটা হয় কি উল্টা,
প্রাপ্য হিসাব কমে যায়, এই যে প্রাপ্য হিসাব কমে গেছে, প্রাপ্য হিসাব কি হয়, কমে যায়। প্রাপ্য হিসাব আমার অ্যাসেট, অ্যাসেট এটা কমে গেছে, এর জন্য এটা হচ্ছে ক্রেডিট। আর এখানে আমার আয় কমে গেছে, এই যে দেখো বিক্রয় আগে হয়েছিল, আয় বাড়ছিল, এর জন্য ক্রেডিট। এবার বিক্রয় ফেরত মানে আয় কমে যাওয়া, এর জন্য এবার এটা ডেবিট। ডান? ওকে, এরপরে কি আছে? এরপরে আছে সম্পত্তি ক্রয় বিক্রয়। সবসময় আমি বলছি একটা সম্পত্তি কিনলে আরেকটা সম্পত্তি, একটা সম্পত্তি কিনলে আরেকটা সম্পত্তি বাড়ে, অথবা একটা সম্পত্তি বিক্রি করলে আরেকটা সম্পত্তি কমে। সিম্পলভাবে চিন্তা করো, সম্পত্তি মানে একবার এ বাড়বে একবার এ কমবে, তোমাকে জাস্ট আইডেন্টিফাই করতে হবে ওই সম্পত্তির নামটা কি। তাহলে আমরা দেখি এখানে আমাদের সম্পত্তি আমরা কিনছি শোকেস বা আসবাবপত্র, এ বাড়ছে প্লাস, এরপর হচ্ছে নগদান, এ কমছে, এটা নগদ টাকা ছিল, এটা ব্যাংক হইতে পারতো, এটা তোমার দায় হইতে পারতো, অনেক কিছুই হইতে পারতো, বাট এখানে ডিরেক্ট নগদান বলা আছে। সম্পত্তি বাড়ছে ডেবিট, সম্পত্তি কমছে ক্রেডিট। তো এই হচ্ছে আমাদের অঙ্ক। আমি বিশ্বাস করি যে এই অঙ্কটা তোমরা ভালো করে বুঝতে পারছো, এবং তোমাদেরকে আমি বারবার বলবো যখন এই ডেবিট ক্রেডিট টাইপের অঙ্কগুলো আসবে তখন তোমরা এটাকে ওই সূত্রের সাথে রিলেট করো, যে সূত্র আমি তোমাদের বারবার করে লিখে দিচ্ছি, যে সম্পদ প্লাস ব্যয় প্লাস উত্তোলন বাড়লে ডেবিট কমলে ক্রেডিট। এরপর হচ্ছে তোমার দায় প্লাস কি আয় প্লাস মূলধন, যদি বাড়ে তাহলে ক্রেডিট, যদি কমে তাহলে ডেবিট। এই সূত্রের সাথে ফোকাস করো, প্রচুর পরিমাণে প্র্যাকটিস বাড়াও, নিজের ধৈর্য বাড়াও, ইনশাল্লাহ এগুলো খুব দ্রুত হাতে চলে আসবে। এবং মজার বিষয় হচ্ছে লেনদেন অধ্যায়ে যারা চুরি করে তারা কিন্তু অ্যাকাউন্টিং থেকে ছিটকে পড়বে, তারা পরবর্তীতে গিয়ে অনেক বেশি ঝামেলায় পড়বে, কারণ আলটিমেটলি এটা তার কি হয়, ওই পরবর্তীগুলোতে তার হচ্ছে তাকে সহযোগিতা করে, কারণ এইটাকে ভিত্তি করেই পরবর্তী প্রত্যেকটা চ্যাপ্টারে সাজানো। এর জন্য আমি তোমাদের ভেঙে ভেঙে তোমাদের ধৈর্যের পরীক্ষা নিয়ে আসলে আমি বারবার করে একটু লেন্দি ভিডিও হলেও তোমাদের জন্য করাচ্ছি। তো আমি আশা করি যে তোমরা এটা ফোকাস থাকবা এবং কোনো প্রবলেম হলে শেয়ার করবা। তো আমরা অবশ্যই আজকের জন্য এই ক্লাসটা শেষ করতেছি। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো ধন্যবাদ যে তোমরা এটাকে আসলেই ওই পরিমাণে ধৈর্য সহকারে দেখতেছো। থ্যাংক ইউ।